আমি পদ্মজা, পর্ব ৯৬। লেখিকা ইলমা বেহেরোজ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। পূর্ণার অনুপস্থিতি নীরব আর্তনাদ হয়ে ছড়িয়ে পড়েছে গ্রামের আনাচে কানাচে। প্রেমার চোখে জল ভিজে যাচ্ছে ঘরের মেঝেতে। মৃদুল গতকাল না আসা এই রহস্যকে আরো গভীর করে তুলেছে। বাসন্তী আর প্রান্ত অস্থির পায়ে ছুটে বেড়াচ্ছে গ্রামের পথে পথে, তাদের সঙ্গে আরো কয়েকজন। সবার চোখেই একই প্রশ্ন, পূর্ণা কোথায়? পদ্মজার নানা বাড়িতে মানুষ বলতে নানু আর প্রতিবন্ধী হিমেল দুজনেই বর্তমানে দূরে ঢাকায় পদ্মজার খালার বাড়িতে। গ্রামে আর কোনো কাছের আত্মীয় নেই। হঠাৎ একটা তথ্য পেয়ে পদ্মজার মনে আশার আলো জ্বলে উঠল। মগার কাছ থেকে জানা গেল পূর্ণা আমিরের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তৎক্ষণাৎ পদ্মজা ছুটল আমিরের খোঁজে। পাতালপুরিতে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু চাবি না থাকায় হতাশ হয়ে ফিরে এলো অন্দরমহলে। চিন্তায় তার মাথা ভারী হয়ে উঠেছে। মজিদ ভোর রাতে ফিরেছেন গ্রামে। রিদন ঘুমের ঘোরে আচ্ছন্ন ছিল। দুজনের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, তবু পদ্মজার সন্দেহের তালিকায় তারা রয়ে গেল। বাকি রইল খলিল আর আমির হাওলাদার, যারা রাত থেকে অদৃশ্য। পদ্মজার দৃঢ় বিশ্বাস পূর্ণাকে নিশ্চয় বন্দি করে রাখা হয়েছে, তাকে ভয় দেখানোর জন্য। মজিদ এবং রিদওয়ানকে জিজ্ঞাসাবাদ করে কোনো ফল না পেয়ে এখন শুধু অপেক্ষা আমিরের সাক্ষাতের। গ্রামের আকাশে জমেছে অনিশ্চয়তার কালো মেঘ। সবাই নিঃশব্দে প্রার্থনা করছে পূর্ণার জন্য। মাত্র পূর্ণার নিরাপদ ফিরে আসাই হবে এই কাহিনীর সুখকর সমাপ্তি। বেলা যখন ৯:৩০, তখন আমিরের আগমন এই রহস্যময় নাটকে জবানিকা উন্মোচন করলো। তার পরনে একটা পুরনো ঢিলে ঢালা সাদা পায়জামা আর ফতুয়া, যা তার চলার ছন্দে বাতাসে দুলছে। সে আগল ঘরে এসে দাঁড়ালো। মগার হাতে একটা নীল ছোট খাম তুলে দিয়ে আমির নির্দেশ দিল, পেছনে আলমগীর ভাইয়ের ঠিকানা লেখা আছে, এই খামটা সেখানে পৌঁছে দিতে হবে। মগা মাথা নড়ালো। আমির চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিয়ে আরো যোগ করলো, জীবনের বিনিময়ে হলেও এই খাম পৌঁছে দেবে। দুপুরেই খেয়ে যাত্রা শুরু কর। আচ্ছা, মগা সংক্ষিপ্ত উত্তর দিল। আমির চলে যাওয়ার উদ্যোগ নিলে মগা হঠাৎ তাকে ডাকলো, ভাই। ফিরে তাকালো আমির। মগা সংশয়ের সুরে জিজ্ঞেস করলো, পূর্ণা কি গত রাতে তোমার লগে দেখা করতে গেছিল? আমিরের চোখ সংকুচিত হয়ে এলো। সে উত্তর দিল, না তো, কেন? মগা অস্বস্তি নিয়ে বলল, পূর্ণারে গতকাল থেকে খুঁজা পাইতাছে না। এই খবর শুনে আমিরের দেহে বিদ্যুৎ খেলে গেল। সে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে ঝড়ের মতো এসে উপস্থিত হলো পদ্মজা। তার চোখে জ্বলছে ক্রোধের আগুন। আমিরের দিকে তাকিয়ে তীব্র স্বরে বলল, শেষে আমাকে নিজের দাসী বানাতে আমার বোনকে ব্যবহার করছেন আপনি? বলুন, পূর্ণা কোথায়? আমির হতভম্ব হয়ে গেল। তার চোখে মুখে ফুটে উঠেছে বিভ্রান্তি। সে পাল্টা প্রশ্ন করলো, আমি কি করে জানবো? পূর্ণা কি তোমার কাছে ছিল না? এই সময় মগা এগিয়ে এসে বলল, ভাই, পূর্ণারে লইয়া বাড়িতে যাইতেছিলাম। হে পথ থাইমা কইল তোমার লগে দেখা করব, পরে নাকি তুমি হেরে বাড়ি দিয়ে আসবা। আমির এইবার পদ্মজার দিকে তাকালো, তারপর মগার দিকে ফিরে জিজ্ঞেস করলো, তারপরে এই বাড়িতে এসেছিল? আইছিল মনে কয়। মগা অনিশ্চিত স্বরে জবাব দিল। তুই কোথায় ছিলি? মগা মাথা নত করে বলল, বাজারও। গভীর চিন্তায় ডুবে গেল আমির। কয়েক মুহূর্ত পর পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে তো পূর্ণার দেখা হয়নি। তারপর মগাকে জিজ্ঞেস করলো, তুই নিজের চোখে পূর্ণাকে এই বাড়িতে ঢুকতে দেখেছিস? মগা নীরবে না সূচক মাথা নাড়ালো। সে নিজেও কিছু বুঝতে পারছে না। আমির তীরের বেগে ছুটে গেল গেটের দারোয়ানের মুত্তালিবের দিকে। পদ্মজার উপস্থিতি মুত্তালিবকে পাথরে পরিণত করলো। ভীত সম্পস্ত হয়ে দাঁড়িয়ে রইল তিনি। আমির তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, পূর্ণাকে গতকাল বেরিয়ে যাওয়ার পর আবার বাড়িতে ফিরে এসেছিল? মুত্তালিব বিনা দ্বিধায় মিথ্যার আশ্রয় নিলেন, না তো, আর আহে নাই। এই উত্তরে পদ্মজার পা যেন গেঁথে গেল মাটিতে। সে যেন ধারণা করছিল পূর্ণা হয়তো আমিরের কাছে বন্দী। তা ধূলিসাৎ হয়ে গেল। পূর্ণাকে খুঁজতে নীরবে বাইরে চলে গেল আমির। পদ্মজা সেখানে দাঁড়িয়ে রইল, যেন সময় স্থির হয়ে গেছে। তার গায়ের জড়ানো কালো শাড়িটা পূর্ণার শেষ স্পর্শের স্মৃতি। লতিফা ও রিনু এসে দাঁড়ালো তার পিছনে। হঠাৎ গেটের ভিতর দিয়ে ঢুকলো প্রান্ত। তার চেহারায় বিপর্যস্তের ছাপ। একটা অশুভ বাচ্চার বাহক হয়ে পদ্মজার জন্য বয়ে আনলো অকল্পনীয় সংবাদ, মৃত্যুর কালো ছায়া। নিস্তব্ধ গ্রামের বুকে একটা অঘটনের ঢেউ উঠেছে। হেমলতার হাতে বোনা শীতল পাটির ওপর শুয়ে আছে পূর্ণা, যেন গভীর ঘুমে মগ্ন। পা থেকে গলা অবধি চাদরে ঢাকা তার নিথর দেহ, প্রকৃতির শেষ আলিঙ্গনের মতো। পদ্মজা মোড়ল বাড়িতে পা রাখতে গ্রামের স্তব্ধতা ভেঙে পড়ল। মুহূর্তে জনতার ভিড় জমে গেল। সবার চোখে কৌতূহল। এই ঘটনার সূত্রপাত ঘটেছিল সেই ভোরে। নোয়াপাড়ায় দরিদ্র পরিবারের এক ছোট্ট মেয়ে, যে প্রতিদিন ভোরে রান্নার জন্য শুকনো পাতা কুড়োতে বের হতো, সেদিনও বের হয়েছিল ছোট ভাইকে সঙ্গে নিয়ে। তাদের চোখে পড়ে ঝোপঝাড়ের মধ্যে একটা ছনের স্তূপ।
রান্না কাজে সন খুব কাজে আসে জানা থাকায় তারা আনন্দে এগিয়ে গেল সেই দিকে। সন সংগ্রহ করতে গিয়ে আবিষ্কার করে বসে একটা ভারী বস্তা। কৌতূহলবশত বস্তার মুখ খুলতে দুজনের চোখ বিস্ফোরিত হয়ে যায় ভয়ে। মুহূর্তের মধ্যে সেখানে থেকে পালিয়ে গ্রামে চলে আসে তারা। দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এই খবর। গ্রামের কয়েকজন এগিয়ে গেল ঘটনা দেখতে। দেখেই চিনতে পারলো পূর্ণাকে। তারপর পূর্ণাকে নিয়ে এলো আটপাড়ায়। পূর্ণার দেহ মোড়লবাড়িতে আনার পথে পুরো গ্রাম জেনে গেল তার মৃত্যুর খবর। পদ্মজার হৃদয়ে বিষাদের গভীর স্পন্দন। চারপাশ জনসমুদ্র উত্তাল হলেও তার কাছে সবকিছু নিস্তব্ধ। শূন্যতার অন্তর বিস্তার। চোখ পরিণত হয়েছে শুষ্ক মরুভূমি। অশ্রু সব উৎস শুকিয়ে গেছে বেদনার প্রখর তাপে। প্রেমার আর্তনাদ, বাসন্তী ও প্রান্তের কান্নার সুর, এসব দূরের কোনো অস্পষ্ট ধ্বনির মতো ঠেকছে তার কাছে। সমস্ত সত্তা এখন শুধু পূর্ণার নিথর দেহের প্রতি একগ্র মনোযোগে নিবদ্ধ। পদ্মজা ধীরে ধীরে সময়কে থামিয়ে দিয়ে পূর্ণার মাথার কাছে গিয়ে বসল। আঁচড় কাটা মুখ জুড়ে গুচ্ছ গুচ্ছ মায়া। সে আলতো করে ছুঁয়ে দিল বোনের মুখ। সেই স্পর্শের জীবনের সব স্মৃতি একসঙ্গে ভেসে উঠল। পূর্ণা, পূর্ণা রে, ডাকলো পদ্মজা। সাড়া দিল না। বদলে প্রতিধ্বনিহীন ডাক বহুগুণ বেদনা নিয়ে ফিরে এসে মাথা কুটল তার হৃদয়ে। পূর্ণা এখন শুধুই একটা নিথর দেহ, যা কিছুক্ষণের মধ্যে মাটির নিচে চিরকালের জন্য হারিয়ে যাবে। চারিপাশে তাকিয়ে পদ্মজার চোখে ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। জনতার ভিড়ে ঘেরা হয়েও সে যেন একা, নিঃস্ব এক দ্বীপ। পূর্ণার একটা হাত নিজের মুঠোয় নিয়ে চুমু দিল। নজরে পড়ল পূর্ণার আঙুলে জড়িয়ে আছে একখানা চুল। ধীরে ধীরে যত্ন নিয়ে চুলটা খুলতে লাগলো সে, যেন একটা জটিল রহস্যের গ্রন্থি মোচন করছে। লম্বা নারীসুলভ এই চুল দেখে পদ্মজার মনে হাজারো প্রশ্ন উকি দিল। পূর্ণা কি শেষ মুহূর্তে কারোর সঙ্গে লড়াই করেছিল? বোনের নিথর দেহর কপালে ঠোঁট ছুঁয়ে সে নিজের প্রাণের উষ্ণতা ঢেলে দিতে চাইল। তারপর কেঁপে ওঠা কণ্ঠে ডাকলো, পূর্ণা, আমার বোন, তোর আপা ডাকছে, তোর পদ্মজা আপা। পূর্ণার দুরন্ত হাসি, তার উচ্ছল জীবন সব এক মুহূর্তে থমকে গেছে। বাস্তবতার নিষ্ঠুর আঘাতে দিশেহারা হয়ে গেল পদ্মজা। তার নিঃশ্বাস ভারী অনিয়মিত। বুকের ভেতর ঝড় বইছে। মাথার ভেতর চলছে বিশৃঙ্খল যুদ্ধ। হামাগুড়ি দিয়ে সরে যেতে লাগলো সে। নিজের যন্ত্রণা থেকে পালাতে চাইছে। লোকজন অবাক চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হঠাৎ করে পদ্মজা উঠে দাঁড়ালো। কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে গেল পূর্ণার কাছে। বোনের চুলে হাত বুলোতে বুলোতে সে অবাক হয়ে দেখলো চারিপাশে সব মানুষ অদৃশ্য হয়ে গেছে। বাসন্তী, প্রেমা আর প্রান্ত ছাড়া তাই কাউকেই দেখতে পাচ্ছে না। কেউ কি নেই? সে পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার সুন্দর চাঁদ, আজ তোর বিয়ে। মৃদুল, মৃদুল ভাই কোথায়? সে কি আসেনি? সে কি চাইছিল এই ভয়ঙ্কর বাস্তবতা থেকে পালিয়ে যেতে, ফিরে যেতে সে সময়ে যখন পূর্ণার বিয়ের স্বপ্ন দেখাতে? পদ্মজার চোখ চারপাশে তাকিয়ে খুঁজতে লাগলো মৃদুলকে। তার দৃষ্টি উদ্ভ্রান্ত, যেন হারিয়ে যাওয়া কোনো মূল্যবান সম্পদের সন্ধান করছে। হঠাৎ করে তার চোখে জাদু লাগলো। ভেসে উঠল জনতার সমুদ্র। বিস্ময়ে হতবাক হয়ে পদ্মজা ভাবল, এত মানুষ কখন এলো? মৃদুলের অনুপস্থিতি তার মনে প্রশ্নের ঝড় তুলল। উঠে দাঁড়ালো সে। মানুষের ভিড়ে ঢুকে মৃদুলকে খুঁজতে শুরু করলো। দূরে দাঁড়িয়ে আছে আমির। তার বুক ছিঁড়ে ছন্ন বিচ্ছন্ন হয়ে যাচ্ছে পদ্মজার এলোমেলো অবস্থা দেখে। তার প্রিয় পদ্মাবতী বুকের ভেতরে লুকিয়ে রাখা শখ সহ্য ক্ষমতা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। এই মুহূর্তে পদ্মজা নিজের মধ্যে নেই। তার চোখে শুধু শূন্য দৃষ্টি। অশ্রুর বদলে নীরবতা তার সঙ্গী। আমিরের ইচ্ছে হচ্ছে পদ্মজাকে বুকে জড়িয়ে ধরতে, যাতে সে অবরুদ্ধ কান্নায় ভেঙে পড়তে পারে। কিন্তু সেই ইচ্ছা প্রকাশের সাহস কিংবা অধিকার কোনোটাই তার নেই। নিজের অসহায় কাতর হয়ে শুধু দূরে থেকে দেখতে লাগলো। আমির এগিয়ে এসে পূর্ণার নিথর দেহর দিকে তাকালো। তার মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পূর্ণার মৃত্যুর খবর শুনে সে প্রথমে রিদওয়ান, খলিল আর মজিদকে সন্দেহ করেছিল। কিন্তু ওরা এমন বোকামি করবে না, কখনোই লাশ ফেলে রাখবে না জঙ্গলে, বরং নদীতে ভাসিয়ে দেবে যাতে প্রমাণ মুছে যায়। একজন পাকা খুনি হিসেবে আমির জানে এমন ভুল শুধু নতুন খুনি করতে পারে, নয়তো যাকে লাশ সরানোর দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বোকা। কেননা তারা ছাড়া অরন্তপুরে আর কেউ এমন কাজ করতে পারে না। বাসন্তীর হাত চাপড়ানোর বিলাপে পূর্ণার পা থেকে চাদর সরে যেতেই লাশের এক পায়ের নুপুর দেখে রাগে আমিরের হাত মুঠো হয়ে গেল। পাল্টে গেল চোখের দৃষ্টি, শক্ত হয়ে এলো চোয়াল। এবার সে নিশ্চিত কারা এই কাজ করেছে। আমি তাড়াতাড়ি কারো নজরে না পড়ে মোড়ল বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। সোজা পা বাড়ালো আজিদের বাড়ির দিকে।